রেসপেক্ট অ্যান্ড ইকুয়ালিটি, সম্মান এবং সমতা এর ভিত্তিতেই বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্ক পরিচালিত হয়। একজন রাষ্ট্রদূত ডেজিগনেট বা অ্যাম্বাসেডর ডেজিগনেট বা হাই কমিশনার ডেজিগনেট যখন শুধু বাংলাদেশ নয় যে কোনো দেশেই যান, পরিচয়পত্র পেশ করার আগে তার পাবলিক স্টেটমেন্ট দেওয়াটা সঠিক নয় বা মিডিয়ার সঙ্গে কথা বলাটা সঠিক নয়। কিছু মানুষকে, যারা তাদের দেশের মানুষ, ভারতীয়, তাদেরকে কাঁটাতারের বেড়ার গেট খুলে ধাক্কা দিয়ে নোম্যান্স ল্যান্ডের দিকে পাঠিয়ে দিচ্ছে। এটি প্রথমত বেআইনি, দ্বিতীয়ত অমানবিক। দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন নাগরিক সংলাপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে আমাদের সাথে আজকে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ। মাহবুব হাসান সালেহ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। সেই সঙ্গে দর্শকদেরও ধন্যবাদ এই অনুষ্ঠান যারা দেখছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা সাধারণত একটি সিলেক্টিভ বিষয় নিয়ে আলোচনা করে থাকি, সেই সাথে জানার চেষ্টা করে থাকি এর পেছনের কারণগুলো কি। এই যে পুঁশির ইস্যুতে সীমান্তে যে উত্তাপ, এটা কি বাংলাদেশ ভারত সম্পর্ক কি বদলাচ্ছে, নাকি এটাতে কোনো ধরনের দৈন্যতা তৈরি হচ্ছে? আসলে কি হচ্ছে এই যে বাংলাদেশ ভারত সীমান্তে এবং বাংলাদেশের ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে কি হচ্ছে? যেহেতু আমরা একজন সাবেক রাষ্ট্রদূতকে পেয়েছি, সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। মাহবুব হাসান সালেহ, প্রথমে আমি একটু জানতে চাই যে বাংলাদেশ ভারত সম্পর্ক কি সত্যি মর্যাদার, নাকি বাস্তবে বড় ছোট সম্পর্ক রাষ্ট্রের হিসেবে পরিচালিত হয়? ধন্যবাদ স্বাগত। বাংলাদেশ ভারত সম্পর্ক ডেফিনেটলি মর্যাদার। ছোট বড় রাষ্ট্র পৃথিবীতে অসংখ্য আছে এবং যারা সীমান্ত শেয়ার করে, বর্ডার শেয়ার করে, সুতরাং সম্পর্কটি অবশ্যই পারস্পরিক মর্যাদার। আমরা যেটিকে বলি রেসপেক্ট অ্যান্ড ইকুয়ালিটি, সম্মান এবং সমতা এর ভিত্তিতেই বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্ক পরিচালিত হয়। আর ছোট রাষ্ট্র বলতে আমরা যেটি বুঝি, বাংলাদেশ আসলে আপনি যদি জনসংখ্যার দিক থেকে দেখেন পৃথিবীর 8ম বৃহত্তম রাষ্ট্র। সো বাংলাদেশকে আমি কখনোই ছোট রাষ্ট্র মনে করি না। বাংলাদেশ একটি অ্যাসপায়ারিং মিডল পাওয়ার, আমরা যদি জিওপলিটিক্সের অ্যাঙ্গেল থেকে বলি। যে দেশে 18 কোটির ওপরে মানুষ, যে দেশের 1,20,00,000 মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন, সেই দেশ কোনোভাবেই ছোট দেশ নয়। আপনি যেহেতু এই জায়গা থেকে বলছেন ছোট দেশ নেই, তার মানে ভারতও বাংলাদেশকে বড় রাষ্ট্রের মর্যাদাই দেয়। না হলে পরে এই সাম্প্রতিক একটি ঘটনা যদি আমরা দেখি, যে আমরা সীমান্ত ইস্যু নিয়ে কথা বলবো, এর আগে একটু কথা বলতে চাই যে বর্তমানে হাই কমিশনার, আমাদেরকে যে নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, উনি সাবেক মন্ত্রী ছিলেন। এই যে সম্পর্কের ক্ষেত্রে বলি, উনি সদ্য আমাদের সাথে বাংলাদেশে উনি প্রবেশ করেছেন। কিন্তু আমাদের একটা প্রশ্ন যে এই জায়গায় উনি একটা মর্যাদাশীল পদ এবং মর্যাদাশীল পদ নিয়ে বাংলাদেশে আসছেন, কিন্তু আমরা দেখলাম যে উনি দেশে ঢুকেই কথা বলছেন নানা ধরনের। আসলে কি এই মর্যাদাশীল পদের কথা যদি আমরা চিন্তা করি, সেই জায়গায় যদি উনি তার পরিচয়পত্র পেশ করেননি, অফিসিয়ালি কাজ শুরু করেননি, এর আগে কি নানা ইস্যুতে কথা বলার সুযোগ তো আছে কিনা যে কূটনৈতিক হিসেবে? আর সেই জায়গায় যে এরকম একজন বড় মানুষকে, মর্যাদাশীল একজন মানুষকে আমাদের দেশে হঠাৎ করে পাঠালো, তার মানে কি বাংলাদেশকে বেশি গুরুত্ব দিচ্ছে কিনা ভারত? গুরুত্ব আমরা আশা করি দিচ্ছে। বাংলাদেশের যে 24-এর গণ অভ্যুত্থানের পরে নতুন রিয়ালিটি, যেটাকে আমরা নতুন বাস্তবতা বা নিউ রিয়ালিটি বলি, সেই নিউ রিয়ালিটিটা ভারত অনুধাবন করার চেষ্টা করছে বলেই আমরা মনে করি। এবং সেই প্রেক্ষিতেই প্রথমবারের মতো একজন রাজনীতিবিদকে, বেশ প্রবীণ অভিজ্ঞ রাজনীতিবিদ, যিনি একসময় মন্ত্রীও ছিলেন, তো তাকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী যে প্রশ্নটি আপনি করলেন যে উনি এসে যে কথাবার্তা বলছেন, উনি কিন্তু এখনো ভারতের হাই কমিশনার নন, উনি হচ্ছেন হাই কমিশনার ডেজিগনেট। উনি তখনই হাই কমিশনার হবেন যখন উনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করবেন। তো একজন রাষ্ট্রদূত ডেজিগনেট বা অ্যাম্বাসেডর ডেজিগনেট বা হাই কমিশনার ডেজিগনেট যখন শুধু বাংলাদেশ নয় যে কোনো দেশেই যান, পরিচয়পত্র পেশ করার আগে তার পাবলিক স্টেটমেন্ট দেওয়াটা সঠিক নয় বা মিডিয়ার সঙ্গে কথা বলাটা সঠিক নয়।
আমিও দেখেছি, আপনি যেমন দেখেছেন যে উনি মিডিয়ার সঙ্গে কথা বলেছেন, এটি প্রোটোকল অনুযায়ী সঠিক নয় প্রথম। আর তিনি যে ধরনের কথা বলেছেন সেটি নিয়েও যথেষ্ট সমালোচনা হচ্ছে, কারণ উনি এক পর্যায়ে বলেছেন যে ভারতের 140 কোটি জনসংখ্যা এবং বাংলাদেশের 20 কোটি জনসংখ্যা মিলে 160 কোটি, একসাথে আমরা উন্নতি করব বা এই ধরনের কথাবার্তা বলেছেন। এক, দ্বিতীয় আরেকটি কথা উনি বলেছেন যে আমরা মিলে যদি একটা ক্রিকেট টিম হতো তাহলে কেমন হতো। এই ধরনের কথাবার্তা একেবারেই যৌক্তিক নয়, অযৌক্তিক, অপ্রয়োজনীয় এবং আমি বলবো অপরিণামদর্শী। আর সবচেয়ে বড় যেটা হলো, ওনার মিডিয়ার সঙ্গে কথা বলাটাই সঠিক ছিল না। মাহমুদ সালে, আপনি একটু একটা জিনিস বলছিলেন যে কূটনৈতিকভাবে বাংলাদেশকে গুরুত্ব দেয়। আমার একটা বিষয় যে ভারত কি এই যে বাংলাদেশের সংবেদনশীল বিষয়কে কি একটু যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, নাকি তার যে কথাবার্তার মধ্যে আমাদের যে ভারতের যে রাষ্ট্রপ্রধান আছেন, প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী, উনিও কিন্তু বলে যে এই উপমহাদেশকে ঘিরে, এই অঞ্চলকে ঘিরে এক বৃহৎ রাষ্ট্রের কথা বলেন বিভিন্ন জায়গায়। উনি কি তার অবয়বে কথা বলছেন, তাকেই কপি করছেন, এরকম কিছু? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি ভারতের সরকার প্রধান, তিনি যে কথাবার্তা বলেন সেটা তার ডোমেস্টিক কনটেক্সটে বলতে পারেন, সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য বা মতামত নেই। প্রতিটি দেশেরই ডোমেস্টিক একটা কনস্টিটিউয়েন্সি থাকে, নানা ধরনের পলিটিক্যাল রেটরিক সেই ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সির জন্য বলতে হয় অনেক সময়। তো নতুন যে হাই কমিশনার ডেজিগনেট, উনি, আমার ব্যক্তিগত ধারণা যে উনি হয়তো কিছুটা অতিরিক্ত আবেগের বশবর্তী হয়ে কথা বলে ফেলেছেন মিডিয়ার সঙ্গে। মিডিয়া তাকে অ্যাপ্রোচ করলেই যে তাকে কথা বলতে হবে তা নয়, উনি চুপচাপ মৃদু হেসে হাত তুলে গ্রিটিংস জানিয়ে চলে যেতে পারতেন। তো সেটি আসলে সঠিক হতো। আমি আরেকটা জিনিস জানতে চাই যে এই প্রসঙ্গেই যখন আসলো, তখন তো যেহেতু উনি একজন মন্ত্রী ছিলেন, সাবেক কেন্দ্রীয় রেল মন্ত্রী ছিলেন, তো বাংলাদেশের এই যে নীতি নির্ধারকদের জন্য সবচেয়ে এখন কি কূটনৈতিক কোনো চ্যালেঞ্জ আসবে বা এই ধরনের কোনো সম্ভাবনা আছে? না, হাই কমিশনার তো এসছেন দুই দেশের সম্পর্ক যাতে উন্নত হয় সেই উদ্দেশ্য নিয়েই। অ্যাম্বাসেডর বা হাই কমিশনাররা যেখানেই যান সেই উদ্দেশ্য নিয়েই যান। চ্যালেঞ্জ আমরা বর্তমানে যেটি দেখতে পাচ্ছি, আপনিও সেটি ইঙ্গিত করছিলেন, যে পুশিং ভারত যেটি গত 1 মাস যাবৎ করছে। আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচন হয়েছে এবং গত মে মাসের 4 তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং বিজেপি বেশ বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গঠন করেছে। তো ভারতের কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গে এখন একই দলের শাসন চলছে। তো পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনের আগে যে ক্যাম্পেইন বা প্রচারণা আমরা দেখেছি বিজেপির, সেখানে অ্যান্টি মুসলিম রেটরিক এবং অ্যান্টি বাংলাদেশ রেটরিক প্রকট ছিল এবং সেই রেটরিকগুলোই এখন বাস্তবে তারা রূপান্তরিত করার চেষ্টা করছে। এবং বিষয়টি আপনি যদি লক্ষ্য করেন যে কিছু মানুষকে পশ্চিমবঙ্গ সরকারের যে পুলিশ আছে, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের রাজ্য সরকারের, তারা তাদেরকে বিএসএফ, যেটি একটি কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ ইজ সেন্ট্রাল ফোর্স, তাদের হাতে তুলে দিচ্ছে এবং বিএসএফ তাদেরকে সম্পূর্ণ বেআইনিভাবে দুই দেশের মধ্যে যে প্রচলিত ব্যবস্থাপনা আছে, যে এক দেশের নাগরিক যদি অন্য দেশে অবৈধভাবে প্রবেশ করে বা থাকে, বা তাকে কোনো অপরাধের জন্য গ্রেপ্তার করা হয় বা সে সাজাপ্রাপ্ত হয়, তাহলে তাকে কিভাবে তার নিজের দেশে ফিরিয়ে দেওয়া হবে, একেবারে সুস্পষ্ট ব্যবস্থাপনা আছে দুই দেশের। সেটি বাদ দিয়ে গভীর রাতের অন্ধকারে বিএসএফ যেভাবে কিছু মানুষকে, যারা তাদের দেশের মানুষ, ভারতীয়, তাদেরকে কাঁটাতারের বেড়ার গেট খুলে ধাক্কা দিয়ে নোম্যান্স ল্যান্ডের দিকে পাঠিয়ে দিচ্ছে, এটি
প্রথমত বেআইনি, দ্বিতীয়ত অমানবিক। তো আমাদের যে সীমান্তরক্ষী বাহিনী আছেন, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি, এই এখনো পর্যন্ত এই ধরনের যতগুলো অ্যাটেম্প্ট হয়েছে পুশিনের ভারতের বিএসএফ কর্তৃক প্রত্যেকটি ব্যর্থ করে দিয়েছে। শক্ত হাতে দমন করেছেন এবং এলাকার মানুষও এখানে যুক্ত এবং হয়েছেন। আমি যেটি 11টি বলতে সীমান্তে এই যাচ্ছিলাম, অবস্থা যেটি তৈরি আমি হয়েছে। যোগ করতে যাচ্ছিলাম যে সেখানে সাধারণ মানুষও সম্পৃক্ত হয়েছেন এবং আনসার ও ভিডিপিকেও বাংলাদেশ সরকার সেখানে মোতায়েন করেছেন। তো এটি ভারতের দিক থেকে কোনোভাবেই সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয়। এবং বিএসএফ একটি কেন্দ্রীয় বাহিনী, সেটি কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দেশেই কাজ করে। সুতরাং এটিকে অনেকে বলার চেষ্টা করছেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি বিষয়, এটি মোটেই তা নয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কথাগুলো বলছে এবং একটা পর্যায় পর্যন্ত তারা কাজ করছে, বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে দিয়ে, যেহেতু কেন্দ্র এবং পশ্চিমবঙ্গে একই দলের সরকার, কেন্দ্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে দিয়ে এই কথাগুলো বলাচ্ছে, উস্কানিমূলক কথা, এবং কাজটা একটা পর্যায় পর্যন্ত নিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এরপরে যে কাজটি হচ্ছে বিএসএফ কর্তৃক, বিএসএফ কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় সরকারের আদেশ বা নির্দেশ ছাড়া তারা কাজ করে না। সুতরাং কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে এই বিষয়ে ডেফিনেটলি যোগসূত্র আছে। এটার তাহলে কূটনৈতিক সমাধানটা কি? মানে এটার তো একটা নিশ্চয়ই যে এই যে কেন্দ্রীয় সরকার যদি তাদেরকে চাপ না দিত, এটা কি রাজ্য সরকার কি এই কাজটা করতে পারে? এটা কি কেন্দ্রীয় ভাবে কোনো বা কূটনৈতিক ভাবে কোনো সমাধান? মানে এটি রাজ্য সরকার করতে পারে না, কারণ সীমান্ত, ভারতের সীমান্তরক্ষী যে বাহিনী বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেটি একটি সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বাহিনী। সুতরাং কেন্দ্রীয় বাহিনীকে দিয়েই কেন্দ্র এই কাজটি করাচ্ছে, কথাগুলো বলাচ্ছে এবং কিছু কাজ করাচ্ছে রাজ্য সরকারকে দিয়ে। কেন্দ্র এবং রাজ্যের যে যোগসূত্রের কথা বলছিলাম, এটি একদম পরিষ্কার আমার কাছে। এবং এটি কোনোভাবেই সুপ্রতিবেশী সুলভ বা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয়। আমরা বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের পর যখন সরকার গঠিত হলো, নতুন সরকার, তখন থেকে ভারতের একেবারে সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে এবং তাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পক্ষ থেকেও বেশ পজিটিভ কিছু মেসেজ বা বার্তা আমরা দেখেছি। তো বক্তব্যগুলো যেমন ছিল, কাজগুলো কিন্তু বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। আপনি একটু বলছিলেন যে সীমান্তের যে বর্তমান পরিস্থিতি, সেটা থেকে আসলে কূটনৈতিকভাবে কি কোনো সমাধান আসার সুযোগ আছে কিনা? বাংলাদেশ কূটনীতিতে বিশ্বাসী এবং এই পুশিন অ্যাটেম্পটের বিরুদ্ধে বাংলাদেশ পরিষ্কার ভাষায় এ পর্যন্ত 12 বা 13টি অফিসিয়াল কমিউনিকেশন, নোট ভার্বাল, ভারতীয় কর্তৃপক্ষকে দিয়েছে, ভারত সরকারের কাছে দিয়েছে। প্রথমত কাজটি বেআইনি, দ্বিতীয়ত অমানবিক, এবং তারপরে যদি বলি যে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক যে মেকানিজম বা ব্যবস্থাপনাগুলো আছে, সেগুলোকে বাদ দিয়ে এই ধরনের যে কাজগুলো ভারত করছে, এটা কোনোভাবেই দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য সহায়ক নয়। আপনি একটু আগে বলছিলেন যে আমাদের দেশের সাথে প্রতিবেশী দুই দেশের সাথে সম্পর্ক, মুখে মুখে আমরা বলছি যে খুব ভালো সম্পর্ক, কিন্তু বাস্তবতার কাজে কর্মের সাথে এটা মিল খুঁজে পাওয়া যায় না। মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কারণ হচ্ছে ভারতের কথার সঙ্গে তার কাজের মিল নেই। আপনি যদি বাংলাদেশের দিকে দেখেন, বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ার পরে কোনো ধরনের উস্কানিমূলক কথা বা কাজ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা হয়নি। সুতরাং আমি পরিষ্কার করে যদি বলি, আসলে ভারতকে এগিয়ে আসতে হবে এই প্রেক্ষিতে, আজকের প্রেক্ষিতে বাংলাদেশ ভারত সম্পর্ক যেখানে দাঁড়িয়ে আছে, এই পুশিং অ্যাটেম্পট চলমান, গতকালও অ্যাটেম্পট হয়েছে। আপনি বিজিবি প্রতিদিনই হচ্ছে, আজকে ভোরবেলায়ও হয়েছে। আপনি বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকের কথা বলছিলেন, সেই বৈঠক শেষ হওয়ার একদিন পরে আমরা দেখলাম যে একজনকে বিএসএফ হত্যা করেছে বাংলাদেশি।
এবং যেখানে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি করেছে, যদিও কোনো আমরা এই প্রথমবার বিজেপি বিএসএফ এর যে সম্মেলনের কথা যেটা বলছিলাম, সেখানে কিন্তু যৌথ সম্মেলন হয়। আমরা এর আগে দেখেছি যে একটা রীতি অনুযায়ী যৌথ সংবাদ সম্মেলন করে বিজেপি বিএসএফ সম্মেলনে কি হলো, কিন্তু এই মানে ব্যতিক্রম দেখলাম। যদিও বলা হয়েছে যে ঢাকায় একটি সংবাদ সম্মেলন, ঢাকায় আরেকটি হবে, যৌথ সভা হবে, সেটাই হয়তো আসতে পারে, কিন্তু আমরা কিন্তু এটাও একটু ব্যতিক্রম দেখলাম। কি কারণ হতে পারে? এটা অবশ্যই ব্যতিক্রম। সবসময়ই বিজিবি বিএসএফ যে ডিজি লেভেল কনফারেন্স বলা হয় এটিকে, সেটি হওয়ার পরে দুই ডিজি জয়েন্ট প্রেস কনফারেন্সে কথা বলেন এবং সেখানে তাদের বক্তব্যের পরে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন। এবার আমরা সেটি দেখিনি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে জয়েন্ট প্রেস রিলিজ বা যৌথ প্রেস বিজ্ঞপ্তিটি দেয়া হয়েছে, সেটির পরে বাংলাদেশের বিজিবি আবার বিস্তারিত একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে যৌথ প্রেস বিজ্ঞপ্তি বিজিবি বিএসএফ এগ্রি করার পরেই হয়েছে, কিন্তু বিজিবি মনে করছেন যে সেই যৌথ প্রেস বিজ্ঞপ্তিটি আসলে যথেষ্ট নয়, যে কারণে বাংলাদেশের দিক থেকে যে ইস্যুগুলো পরিষ্কারভাবে তোলা হয়েছে এই মহাপরিচালক পর্যায়ের বৈঠকে, সেই ইস্যুগুলো বর্ণনা করা হয়েছে বিজিবির যে বিস্তারিত একটি বেশ বড় প্রেস রিলিজ সেটিতে। তো আর দুই দেশের সম্পর্কের বিষয়ে আপনি যেটি বলছিলেন, আসলে এই পুশিং শুধুমাত্র যে সীমান্ত কেন্দ্রিক সমস্যা তৈরি করেছে তা নয়, এটির প্রভাব বাংলাদেশ ভারত সম্পর্কের উপরে সামগ্রিকভাবে পড়ছে এবং পড়বে ভবিষ্যতেও, যদি এটি বন্ধ করা না হয় ভারতের দিক থেকে। কারণ এই ধরনের কার্যক্রম যেটি ভারতের কথাবার্তার সঙ্গে, নেতৃবৃন্দের কথাবার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, সেটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনোভাবেই সহায়ক নয়, কারণ এটি আস্থার একটি সংকট তৈরি করে। বাংলাদেশ চায় ভারতের সঙ্গে সহযোগিতাপূর্ণ, বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক, সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে। তো ভারতকে এগিয়ে আসতে হবে এবং এই ধরনের যে বেআইনি কার্যক্রম যেটি গত এক মাস যাবৎ আমরা দেখছি, এই অ্যাটেম্পটেড পুশিং, এটিকে বন্ধ করতে হবে, প্রথম কাজ। দর্শক, কথা বলছিলাম সীমান্ত পরিস্থিতি নিয়ে। আমরাও চাই এই সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হোক এবং প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে সীমান্ত সমস্যার সমাধান হোক, সেই প্রত্যাশা রেখে আজ এখানে শেষ করছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।